জীবনে সবচেয়ে জরুরি জিনিস কি? টাকা নাকি মানুষের ইজ্জত? আজ আপনাদের সবাইকে এমন একটা গল্প শোনাবো যেখানে একটা ছোট্ট বাচ্চা যার মুখে মাটি লেগেছিল সে একজন ধনী ব্যাংকারের পুরো চিন্তাভাবনা বদলে দিয়েছিল। নমস্কার এবং স্বাগতম আপনার আমাদের চ্যানেল সিরিয়াল হাইপে। আপনারা কি কখনো ভেবেছেন যে যারা আপনার চারপাশের দুনিয়াকে পরিষ্কার রাখে তারা কি কখনো দুনিয়ার সবচেয়ে ধনী মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে? আজ আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব। তাহলে চলুন শুরু করি রোহন এবং রাকেশ ভার্মার এই অনন্য হৃদয়স্পর্শী গল্প। এই গল্প শুরু হয় একটা বড় শহরের সবচেয়ে উঁচু এবং দামি এলাকায়, যেখানে বড় বড় কাঁচের ইমারতগুলো আকাশ ছুঁয়ে থাকে। সেই ইমারতগুলোর মধ্যে একটা ছিল ভার্মা অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রাইভেট ব্যাংকিং, যার নাম শহরের সবচেয়ে ধনী, সবচেয়ে বিশেষ মানুষদের জন্য ছিল। সকালের সময় ছিল, যখন রোহন, যে মাত্র ১২ বছরের ছিল, তার সাইজ বড় এবং ডাক টেপে জোড়া দেওয়া চপ্পলের শব্দ করতে করতে সেই ব্যাংকের রিভলভিং দরজা দিয়ে ভিতরে এলো। তার মুখে ৩ দিনের মাটি লেগেছিল, কারণ তার চালে পানি আসছিল না এবং গরম এত ছিল যে তার সাহস ভেঙে পড়ছিল। রোহন প্রথমবার এত শানদার জায়গা দেখেছিল। চারদিকে মার্বেলের বড় বড় স্তম্ভ ছিল, ছাদে সোনার মতো রং এবং বড় বড় ঝাড়বাতি, যা তার পুরো গলির দামের থেকে বেশি হবে। প্রতিটি জিনিস খুব দামি ছিল, যেন টাকা সেখানকার বাতাসে মিশে গেছে। কিন্তু রোহনের আঙুলগুলো তার পকেটে রাখা সেই কালো কার্ডটাকে জোরে চেপে ধরেছিল। তার নজরে এই কার্ডই ছিল তার শেষ আশা। রিসেপশনে নেহা নামের একটা সুন্দরী এবং চকচকে মহিলা বসেছিল। সে রোহনকে এমনভাবে দেখল যেন কোনো আবর্জনা ভুল করে ভিতরে এসে গেছে। রোহনের কণ্ঠস্বর আস্তে করে বেরোল, আমাকে আমার ব্যালেন্স চেক করতে হবে। নেহার উঁচু ভ্রু আরও উপরে উঠে গেল। সে হালকা মজা করে বলল যে এটা একটা বিশেষ ব্যাংক এবং সম্ভবত রোহন কোনো ছোট ব্রাঞ্চ খুঁজছে। রোহন ঘাবড়ে গেল, কিন্তু তার মজবুরি তার ভয়ের থেকে বড় ছিল। সে ঝট করে সেই কালো কার্ডটা বের করে ফেলল, যেটা ৬ মাস আগে তার বাড়িতে এসেছিল। সে আজ পর্যন্ত এটার ব্যবহার করেনি। ভয় ছিল যে কোথাও কোনো ভুল না হয়ে যায়। কিন্তু যখন তার কিরানা অর্থাৎ গ্রোসারি স্টোরের মিসেস শর্মা উধার দিতে মানা করে দিল, তখন তার কাছে আর কোনো রাস্তা বাকি ছিল না। নেহা কার্ডটা দেখল এবং তার বোঝা গেল না যে এমন একটা বাচ্চা, যে রাস্তায় শুয়ে থাকার মতো লাগছে, সে এত বড় ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হতে পারে কি করে। সে রোহনকে বসতে বলল, কিন্তু রোহনের নজর ততক্ষণে রাকেশ ভার্মার উপর পড়ে গিয়েছিল। রাকেশ ভার্মা, যিনি ব্যাংকের মালিক এবং সিইও ছিলেন, এক অদ্ভুত গর্ব এবং অহংকারের সাথে লবিতে ঘুরছিলেন। তার বয়স ৪৫ বছর ছিল এবং তিনি পুরো দেশে সবচেয়ে সফল প্রাইভেট ব্যাংকারদের মধ্যে গণ্য হতেন। তার স্যুট এত দামি ছিল যতটা রোহনের মা বছর ভরে উপার্জন করতে পারত না, এবং তার ঘড়ি তো রোহন ভেবেছিল তার পুরো মহল্লার বাচ্চাদের ১ মাস পর্যন্ত খাওয়াতে পারবে। রাকেশ ভার্মা রোহনকে দেখলেন এবং তার মুখে রাগের থেকে বেশি মজার ঘৃণার ভাব ছিল। তিনি নেহাকে জোরে ডেকে বললেন, নেহা, এটা কি হচ্ছে? আমরা রাস্তার বাচ্চাদের ব্যাংকে আসার অনুমতি কেন দিচ্ছি? আমাদেরকে সিকিউরিটি নেই এসব জিনিসের জন্য? রোহনের মনে হল যেন কেউ তাকে জোরে চড় মেরেছে। লবিতে বসা সব ধনী লোকেরা হাসতে লাগল। এক মহিলা, যে মুক্তোর মালা পরেছিল, হাসি চাপার জন্য নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। রোহনের মনে হল যে সে এখানে থেকে সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। তাকে দৌড়ে চলে যাওয়া উচিত ছিল। এই ঘুরন্ত দরজা দিয়ে বেরিয়ে নিজের গলিতে ফিরে যাওয়া উচিত ছিল। কিন্তু তখন তার মনে পড়ল তার ছোট বোন মীরার কথা, যাকে সে সকালে বলেছিল যে জানি না আজ রাতে খাবার মিলবে কিনা। তাকে নিজের মায়ের মুখ মনে পড়ল। আমার কাছে কার্ড আছে, রোহন নিজের পুরো শক্তি দিয়ে বলল, যদিও তার কণ্ঠস্বর এখনও একটু কাঁপছিল। আমি শুধু আমার ব্যালেন্স চেক করতে চাই। রাকেশ ভার্মার মজা এখন অপমানে পরিণত হয়ে গিয়েছিল। তিনি সিকিউরিটিকে ডেকেছিলেন, তারপর এক শিকারী বিড়ালের মতো হেসে থেমে গেলেন। রুকো, তিনি বললেন, এটা তো মজার হতে পারে। আয় এখানে বাচ্চা, দেখি এটা তোমার অ্যাকাউন্ট। রোহন ভয়ে ভয়ে এগিয়ে এলো। তার ভারী চপ্পলের শব্দ সেই মার্বেলের উপর এত জোরে গুঞ্জন করছিল যে মনে হচ্ছিল সবাই তাকে শুনছে। যখন সে রাকেশ ভার্মার ডেস্কে পৌঁছল, তখন রাকেশ উঁচু কণ্ঠে বললেন, আমি বলবো, তোমাকে এই কার্ড আবর্জনায় পেয়েছে হবে, অথবা তুমি কারো ডাকঘর থেকে চুরি করে নিয়েছ। জানো চুরি করা অপরাধ? আমি চুরি করিনি, রোহন আস্তে করে বলল। এটা আমার অ্যাপার্টমেন্টে এসেছিল। আমার নাম এর উপর লেখা আছে। আমার নাম রোহন কুমার। রাকেশ ভার্মা বড় নাটক করে কিবোর্ডে টাইপ করলেন, যেন কোনো বাচ্চার বাজে গল্প শুনছেন।
ব্যাংকের সব লোকেরা শ্বাস রোধ করে দেখছিল যে এই গরিব বাচ্চা এখন ধরা পড়বে। রোহন নিজের পকেটে হাত ঢুকিয়ে নিজের মায়ের পুরনো ছবি স্পর্শ করল। তার মা লক্ষ্মীদেবী যে ৩ চাকরি করত এই আশায় যে সে নিজের বাচ্চাদের ভালো জীবন দিতে পারবে। সে ভুল প্রমাণিত হয়েছিল, কিন্তু হয়তো অন্য কোনো বিষয় সঠিক ছিল। হঠাৎ রাকেশ ভার্মার আঙুলগুলো থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য সেই অদ্ভুত আত্মবিশ্বাস দূর হয়ে গেল এবং তার ঠোঁট হালকা চিন্তায় সংকুচিত হয়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই তিনি নিজের প্রফেশনাল মুখ ফিরে পেলেন। ভালো ভালো, রাকেশ খুব মিষ্টি করে বললেন। মনে হচ্ছে তোমার সত্যিই অ্যাকাউন্ট আছে রোহন কুমার, চলো দেখি এতে কত টাকা আছে। তার পরের বাক্য মাঝপথেই থেমে গেল। এবার তার হাসি পুরোপুরি জমে গেল। তার মুখে অদ্ভুত ভাব আসতে লাগল, বিভ্রান্তি, অবিশ্বাস, ধাক্কা এবং একটু ভয়। এটা অসম্ভব। রাকেশ এত আস্তে বললেন যে শুধু রোহানই শুনতে পেল। নিজের ২৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে রাকেশ ভার্মা সব ধরনের ধন দেখেছেন, কিন্তু স্ক্রিনে যে নম্বর ছিল সেটা তার বোধের বাইরে ছিল। তার মনে হল এটা সিস্টেমের ভুল। কি করে সম্ভব যে এই নোংরা, দুর্বল দেখতে বাচ্চা, যার কাছে মনে হয় দুবেলা খাবারও নেই, তার অ্যাকাউন্টে এত টাকা থাকবে? হয়তো কোনো টেকনিক্যাল গোলমাল। রাকেশ বাহানা করলেন। রোহান সাহস করে জিজ্ঞেস করল, কি লেখা আছে? রাকেশ তখন প্রথমবার রোহানকে সত্যি দেখলেন। সেই বাচ্চার মুখে লেগে থাকা মাটি খেলার মাটি ছিল না, তার কাপড় শুধু পুরনো ছিল না, সেগুলো ফেটে যাচ্ছিল এবং জায়গায় জায়গায় সেলাই দিয়ে জোড়া ছিল। তার চপ্পলে লাগানো টেপ কোনো স্টাইল ছিল না, বরং একটা লম্বা সমস্যার ক্লান্ত সমাধান ছিল। এটা সত্যিকারের গরিবই ছিল, যা থেকে রাকেশ সব সময় নিজেকে দূরে রেখেছিলেন। এবং সেই স্ক্রিন অনুযায়ী এই বাচ্চার অ্যাকাউন্টে ৪৫ কোটি টাকা ছিল। রাকেশ ঘাবড়ে গিয়ে নেহাকে ডেকে তাকে অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই করতে বললেন। যখন নেহা দেখল, তখনও তার মুখ সাদা হয়ে গেল। স্যার, নেহা কানে ফিসফিস করে বলল, ব্যালেন্স ৪৫.৩ কোটি দেখাচ্ছে। শেষ জমা ৬ মাস আগে হয়েছিল, তারপর থেকে কোনো লেনদেন নেই। রাকেশের মাথা খুব দ্রুত চলতে লাগল। এটা নিশ্চয়ই কোনো খারাপ টাকা ঘুরিয়ে দেবার চক্র। রোহান, রাকেশ নিজের কণ্ঠস্বর বদলে আরও গম্ভীর করে বললেন, আমাকে সত্যি বলো, এই কার্ড তোমাকে কোথা থেকে মিলেছে? ডাকে এসেছিল, রোহান উত্তর দিল। ৬ মাস আগে। তার সাথে একটা চিঠিও ছিল। কার চিঠি? রাকেশ জিজ্ঞেস করলেন। আমার মায়ের। রোহানের কণ্ঠস্বর ব্যথায় ডুবে গেল। তার মারা যাওয়ার আগে পুরো লবি একদম শান্ত হয়ে গেল। রাকেশের বুকে এক অদ্ভুত চিনচিন অনুভব হল, যা তিনি তাড়াতাড়ি চেপে ফেললেন। হয়তো সেটা লজ্জা ছিল। এবং তোমার মা কি করত? রাকেশ জিজ্ঞেস করলেন। সে পরিষ্কার করত। রোহান নিজের মাথা একটু উঁচু করে বলল, সে ৩ কখনো কখনো ৪ চাকরি করত। রাতে অফিস পরিষ্কার করত, দিনে লন্ড্রোম্যাটে কাজ করত। এই কথা তো আরও কম বোঝা যাচ্ছিল। তোমার মা কি কোনো অবৈধ কাজে জড়িত ছিল? রাকেশ হালকা সন্দেহ দেখালেন। আমার মা অপরাজী ছিল না, রোহন জোরে বলল। সে সবচেয়ে ভালো মানুষ ছিল, যাকে আমি চিনি। তিনি নিজেকে মেরে ফেলেছিলেন যাতে আমি এবং আমার বোন ভালো জীবন পাই। লবিতে বসা বড় বড় লোকেরা এখন লজ্জিত ছিল। যে মহিলা হাসছিল সে এখন নিজের জুতোর দিকে তাকিয়েছিল। তখন সুরেশ আঙ্কেল নামের এক বয়স্ক এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজার সেখানে এলেন। সুরেশ আঙ্কেল ৬৩ বছরের ছিলেন এবং রাকেশের নাটক দিয়ে কখনো প্রভাবিত হতেন না। রাকেশ, তুমি তামাশা করছ? সুরেশ আঙ্কেল শান্তভাবে বললেন, আমি এটাকে এগিয়ে দেখব। সুরেশ আঙ্কেল রোহনের দিকে তাকালেন এবং তার মুখে প্রথমবার রোহনকে সত্যিকারের মানবতা এবং সমর্থন দেখা গেল। নমস্কার রোহন, আমার নাম সুরেশ। তুমি কি আমার সাথে ভিতরে চলবে? আমরা আরাম করে কথা বলতে পারি। রাকেশ রাগে সেখানেই বসে রইলেন, যেখানে সুরেশ আঙ্কেল রোহনকে নিয়ে লিফটে চলে গেলেন। রাকেশ প্রথমবার নিজের জীবনে এত বড় লজ্জা এবং পরাজয় অনুভব করলেন। উপরে এক শান্ত কনফারেন্স রুমে সুরেশ আঙ্কেল প্রথমে রোহনকে পানি দিলেন এবং জিজ্ঞেস করলেন যে তোমার কি খিদে লেগেছে? রোহনের পেট গুড়গুড় করে উঠল। সুরেশ আঙ্কেল তৎক্ষণাৎ ফোন তুলে ৩ জনের জন্য সমোসা, জিলিপি এবং চা অর্ডার করলেন। আপনি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছেন? রোহন সন্দেহ করে জিজ্ঞেস করল। কারণ আমি রাকেশ কর্মার মতো নই রোহন। আমি জানি কিছু না থাকার মানে কি হয়। আমিও গরিব বস্তিতে বড় হয়েছি। আমি ৩ চাকরি করে কলেজ শেষ করেছিলাম। তারপর সুরেশ আঙ্কেল ট্যাবলেটে অ্যাকাউন্টের ফাইল খুললেন। তিনি রোহনের কাছে তার মায়ের চিঠি চাইলেন। রোহন পকেট থেকে সেই ফাটা বারবার পড়া চিঠি সুরেশ আঙ্কেলকে দিয়ে দিল। চিঠি পড়তে পড়তে সুরেশ আঙ্কেলের চোখেও গভীর ভাব এসে গেল। রোহন, তোমার মা একজন অসাধারণ মহিলা ছিলেন, সুরেশ আঙ্কেল আবেগপূর্ণ হয়ে বললেন।
রোহন বুঝতে পারছিল না এই টাকা কোথা থেকে এলো। আমরা তো এত গরিব ছিলাম, আমরা ভাড়াও কষ্ট করে দিতাম। সুরেশ আঙ্কেল বললেন যে 6 মাস আগে রোহনের মা লক্ষ্মীদেবী ব্যাংকের মেইন দরজা দিয়ে নয়, বরং পরিষ্কার কর্মীদের জন্য তৈরি সার্ভিস এন্ট্রেন্স দিয়ে এসেছিলেন। তিনি এক নতুন অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং নিজের গল্প শুনিয়েছিলেন। তোমার মা অনেক বছর ধরে টাকা বাঁচাচ্ছিলেন, সুরেশ আঙ্কেল বললেন। সে প্রতিটি অতিরিক্ত টাকা নিজের বিছানার নিচে একটা ডিব্বায় রাখত। তাকে জানা গিয়েছিল যে সে অসুস্থ এবং আর বেশি সময় বাকি নেই। সে চেয়েছিল যে তুমি এবং মীরা নিরাপদে থাকো। কিন্তু তার জীবন নিয়ে কোনো লজ্জা ছিল না। লোকেরা ভাববে যে সে হেরে গিয়েছে, যে সে শুধু পরিষ্কারকারী ছিল। কিন্তু তার কাছে সবচেয়ে জরুরি কাজ ছিল রোহন এবং মীরার মা হওয়া। তার এই টাকা কোনো মাফি ছিল না, বরং একটা প্রতিশ্রুতি ছিল। প্রতিশ্রুতি যে রোহন এবং মীরা প্রতিটি সুযোগ পাবে, যে তারা নিজেদের স্বপ্ন বেছে নিতে পারে। কিন্তু সবচেয়ে জরুরি কথা, টাকা তোমাকে কারো থেকে ভালো করে না। তোমাকে মনে রাখতে হবে যে যে লোকেরা তোমাকে ধনী দেখে ভালো ব্যবহার করে, তারাই গরিব হলে তোমার অপমান করে। সেই লোকদের সাথে সবসময় দয়া রাখো যারা পরিশ্রম করে কাজ করে। প্রতিটি পরিষ্কারকারী, প্রতিটি ঠেলাওয়ালা, প্রতিটি পরিশ্রমী মানুষ কারো বাচ্চা অথবা মা বাবা হয়। যখন সুরেশ অ্যাঙ্কেল চিঠি পড়ে শেষ করলেন, তখন ঘরে গভীর নীরবতা নেমে এলো। আমাকে মাফ করে দাও। রাকেশ অনেক বছরে প্রথমবার এই শব্দগুলো ব্যবহার করলেন। রোহান, আমি সত্যিই লজ্জিত যে আমি তোমার সাথে এমন ব্যবহার করেছি। রাকেশ রোহনের চোখে তাকিয়ে বললেন, আপনার কি এজন্য দুঃখ হচ্ছে কারণ আপনি টাকা নিয়ে ভুলছিলেন, নাকি এজন্য যে আপনি একটা বাচ্চার সাথে খারাপ করেছেন? রাকেশের মনে হলো যেন তার হৃদয়ে সরাসরি আঘাত লেগেছে। সত্যিটা কঠিন ছিল। সে লজ্জিত ছিল কারণ সে ভুল প্রমাণিত হয়েছে, এবং এজন্য যে তার নির্মমতার লোকের সামনে এসে গেছে। কিন্তু রোহনকে দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ল, যিনিও 2টা চাকরি করেছিলেন। দুটোর জন্যই রাকেশ সত্যি বললেন। এবং আমি জানি এটা যথেষ্ট নয়, কিন্তু এটা সত্যি। রোহন আস্তে করে মাথা নাড়ল। সুরেশ আঙ্কেল পরের প্ল্যানিং শুরু করলেন। রোহন এবং মীরার একটা লিগ্যাল গার্ডিয়ান লাগবে, এবং তৎক্ষণাৎ তাদের বাড়ি বদলাতে হবে। রাকেশ ভার্মা হঠাৎ বলে উঠলেন যে সে এই ব্যাংকের সবচেয়ে বিশেষ ক্লায়েন্ট এবং তাদের সাহায্য করা তার দায়িত্ব। তিনি ব্যাংকের একটা লাক্সারি ফ্ল্যাট তৎক্ষণাৎ রোহন এবং মীরার জন্য তৈরি করার প্রস্তাব রাখলেন। রোহন অবাক হয়ে গেল। আমি এতটা নিতে পারি না, আমাকে তো শুধু রাশন কেনার জন্য ব্যালেন্স চেক করতে হয়েছিল। রোহন, রাকেশ বললেন। এখন তার কণ্ঠস্বরে কোনো মজা অথবা অহংকার ছিল না। তোমার মা তোমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। তোমাকে এখন আর কখনো রাশন, ভাড়া অথবা বিদ্যুতের বিলের চিন্তা করতে হবে না। তাহলে কি এর মানে এখন আমাদের ক্ষুধার্ত থাকতে হবে না? রাকেশের চোখে জল এসে গেল। সেই 2টা বাচ্চা যারা ক্ষুধাকে প্রতিদিন দেখেছে, এবং সে রাকেশ যে বিনা ভেবে হাজার হাজার টাকা খরচ করত। না বেটা, রোহন মীরাকে আবার জড়িয়ে ধরল। আমাদের আর কখনো ক্ষুধার্ত থাকতে হবে না। সুশীলা কাকি জোরে জোরে কাঁদতে লাগল। তিনি বললেন যে লক্ষ্মীদেবী সকাল 3টে আসত, তবু মীরার চুল স্কুলের জন্য বেনি করত। সে অসুস্থ ছিল, রোহন বলল, এবং সে জানত, কিন্তু তিনি আমাদের বলেননি, কারণ সে আমাদের ভয় পাওয়াতে চায়নি। সে সবসময় আমাদের খেয়াল রাখছিল, শেষ মুহূর্ত পর্যন্ত। রাকেশ তাদের সবসময় সত্যিকারের মন থেকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। পরের ঘণ্টাটা তারা সব জিনিস প্যাক করতে লাগল। তাদের সব জিনিস, কিছু কাপড়, স্কুলের বই, মীরার পুরনো খেলনা, খরগোশ, মায়ের ছবি, মাত্র 4টে আবর্জনার ব্যাগ এবং একটা ছোট স্যুটকেসে চলে গেল। যখন তারা সিঁড়ি দিয়ে নামছিল, তখন পুরো মহল্লার লোকেরা বাইরে ছিল। কোনো ঈর্ষা ছিল না, শুধু খুশি ছিল যে এই বাচ্চাদের একটা ভালো জীবন মিলছে। সোনু এবং তার বন্ধুরা জিনিস গাড়ি পর্যন্ত পৌঁছে দিল। এক বুড়ো রোহনকে জরুরির জন্য 500 টাকা দিল, যদিও রোহন মানা করল। এক মহিলা মীরাকে রাস্তার জন্য চকলেট দিল। রাকেশ অনুভব করলেন যে সত্যিকারের সম্পর্ক এবং মানবতা কি হয়। এটা সেই সম্পর্ক ছিল যা ধনী লোকদের চ্যারিটি ব্যাটিতে কখনো মেলে না। গাড়িতে বসার পর রোহন রাকেশকে ধন্যবাদ বলল। রাকেশ নিজের ভুল স্বীকার করলেন। সে বললেন যে সে সবসময় লোকদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে মাপত, কিন্তু লক্ষ্মীদেবী যে পরিষ্কার করত এবং নিজেকে ক্লান্ত করে মেরে ফেলেছিল, সে তার মতো হাজার ধনী লোকের থেকে অনেক দামি ছিল। মা সবসময় বলত যে দয়া করতে কোনো খরচ লাগে না। মীরা লজ্জা পেয়ে বলল, তোমার মা খুব বুদ্ধিমান ছিল, রাকেশ বললেন। সেই দিন রাকেশ নিজের সাথে প্রতিশ্রুতি করলেন যে সে এখন থেকে ভালো মানুষ হবে এবং প্রত্যেককে তার ইজ্জত দেবে। তার ব্যাংক অ্যাকাউন্টে যতই টাকা থাকুক, এটার ব্যবহার করেনি। ভয় ছিল যে কোথাও কোনো ভুল না হয়ে যায়। 3 মাস কেটে গেছে। পার্ক অ্যাভিনিউয়ের লাক্সারি অ্যাপার্টমেন্ট এখন তাদের বাড়ি লাগছে। মীরার আঁকা ছবিতে দেয়াল সাজানো ছিল। মিসেস সুশিয়া শর্মা নামের এক রিটায়ার্ড শিক্ষিকা তাদের গার্ডিয়ান হয়ে গিয়েছিলেন,
এবং তাদের বাড়ি এখন মীরার হাতে তৈরি বেসনের লাড্ডুর গন্ধে ভরে থাকে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন রাকেশ ভার্মায় এসেছিল। সে এখন সকাল 5টায় ব্যাংকে আসে এবং প্রথমবার সে ব্যাংকের পরিষ্কার কর্মীদের দেখে। তিনি সবার সাথে কথা বলেছেন, তাদের নাম জেনেছেন। তিনি জেনেছেন যে তারা কত কম বেতনে এবং সুবিধা ছাড়া কাজ করে। রাকেশ বোর্ড মিটিং ডেকে তাদের সবার বেতন 3 গুণ করে দিলেন। হেলথ ইন্স্যুরেন্স এবং তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপ শুরু করলেন। যখন বোর্ড মেম্বাররা প্রফিট কমার কথা বলল, তখন রাকেশ শান্তভাবে বললেন, আমাদের প্রফিট অনেক বেশি। আমরা সেই লোকদের মানুষের মতো ব্যবহার করতে পারি যারা এই বিল্ডিং চালায়। ফিনান্সিয়াল প্রেস রাকেশকে নরম বলল, কিন্তু রাকেশের কিচ্ছু যায় আসেনি। সে বলল যে সে এক এমন মানুষের থেকে শিখেছে যে সত্যিকারের ধন ব্যাংক অ্যাকাউন্টে থাকে না। একদিন রোহান এবং মীরা রাকেশের সাথে দেখা করতে তার অফিসে এলো। মীরা খুব খুশি ছিল। সে রাকেশকে জড়িয়ে ধরল এবং বলল যে তাকে গণিতে পুরো নম্বর মিলেছে। রোহান এখন আরও গম্ভীর ছিল। সে রাকেশকে বলল যে তার মা লিখেছিল যে টাকা শুধু টাকা, জরুরি এটা যে আমরা তার সাথে কি করি। আমি একটা ফাউন্ডেশন শুরু করতে চাই সেই বাচ্চাদের জন্য যাদের মা বাবা আমার মা বাবার মতো পরিশ্রম করে কিন্তু তবু সংসার চালাতে পারে না। আমি লোকদের সেই বাচ্চাদের দেখাতে চাই যেমন আপনি আমাকে আগে দেখেননি। রোহান বলল যে সে এর নাম লক্ষ্মী দেবী ফাউন্ডেশন ফর ওয়ার্কিং ফ্যামিলিজ রাখতে চায় এবং এর শুরুর জন্য নিজের ট্রাস্ট থেকে 1 কোটি টাকা দিতে চায়। রোহান, এটা খুব ভালো আইডিয়া, কিন্তু এটা অনেক বড় টাকা। আমি জানি, কিন্তু মা এটাই চেয়েছিল। তিনি এই টাকা দামি জিনিস কেনার জন্য বাঁচাননি, বরং পার্থক্য আনার জন্য বাঁচিয়েছিলেন। আমি চাই আপনি আমার সাহায্য করুন, কারণ আপনি ব্যবসার দুনিয়া বোঝেন। রাকেশ অনেকক্ষণ শান্ত রইলেন। তিনি বললেন যে সাহায্য করে তিনি গর্ব অনুভব করবেন, কিন্তু তিনি একটা শর্ত রাখলেন। আমার শর্ত এটা যে আপনি আমাকে 1 কোটি টাকা নিজের তরফ থেকে ম্যাচ করতে দিন। রাকেশ বললেন, আপনার মা আমাকে একটা শিক্ষা দিয়েছে যার আমার খুব দরকার ছিল। এটা আমার সুযোগ যে আমি সেই শিক্ষা কাজে লাগাই। রাকেশ রোহানকে বললেন যে গত 3 মাসে সে খুশি থাকতে শিখে গেছে। তার মেয়ে, যে বছরগুলো ধরে তার সাথে কথা বলেনি, সেও এখন তার সাথে দেখা করতে এসেছে। যখন একটা নিউজ চ্যানেলের ক্রু ইন্টারভিউয়ের জন্য এলো, তখন রাকেশ রোহানের কাছে তার অনুমতি চাইলেন। রোহান বলল যে যদি এতে অন্য লোকদের সাহায্য হয় তাহলে সে অবশ্যই বলবে, কিন্তু সে নিজের মায়ের কথা বলতে চায়। ইন্টারভিউতে রাকেশ নিজের ভুল স্বীকার করলেন। সে বলল যে কি করে সে রোহানের অপমান করেছিল এবং তারপর জেনেছে যে রোহান তার সবচেয়ে ধনী ক্লায়েন্টদের মধ্যে একজন। কিন্তু সবচেয়ে জরুরি কথা এটা ছিল, রাকেশ বললেন যে আমাকে লক্ষ্মী দেবীর কথা জানা গেল। তিনি সবকিছু কুরবানি করেছেন এবং নিজের বাচ্চাদের জন্য এমন এক ভবিষ্যৎ তৈরি করেছেন যা আমার সব উপার্জনের থেকে অনেক প্রভাবশালী ছিল। রোহন আরও বলল যে টাকা তার মায়ের আসল উপহার ছিল না, আসল উপহার ছিল দয়া এবং ইজ্জতের শিক্ষা। তার মা শিখিয়েছে যে কাউকে কম বোঝো না। ইন্টারভিউয়ের পর রাকেশ রোহন এবং মীরার ধন্যবাদ দিলেন। সে বলল যে তারা দুজনে এবং তাদের মা রাকেশের জীবন বাঁচিয়েছে। রাকেশ সেই দিন সুরেশ আঙ্কলকে ফোন করে ব্যাংকে আরও বড় পরিবর্তনের প্ল্যানিং শুরু করলেন। চাইল্ড কেয়ার সেন্টার, সার্ভিস কর্মীদের বাচ্চাদের জন্য শিক্ষা সাহায্য। প্রথমবার রাকেশ ভার্মা সেই কাজ করছিলেন যার সত্যিকারের কোনো মানে ছিল। তাহলে আপনারা দেখলেন সবাই যে কি করে একটা ছোট বাচ্চা এবং তার মায়ের ভালোবাসা এক ধনী অহংকারী মানুষের চিন্তাভাবনা বদলাতে পারে। রাকেশ ভার্মাকে ৪৫ কোটির নম্বর শুধু হাসা বন্ধ করিয়েছিল, কিন্তু রোহন এবং লক্ষ্মীদেবীর গল্প তার হৃদয় গলিয়ে দিয়েছিল। মনে রাখবেন, সত্যিকারের ধন টাকায় নয়, বরং সেই মর্যাদায় থাকে যা আপনি প্রতিটি মানুষকে দেন। আমাদের চেষ্টা সবসময় এটাই থাকে যে আমরা আপনাদের এমন জরুরি শিক্ষা দিতে থাকি। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে নিজের মতামত অবশ্যই দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের জীবনে সবসময় দয়া এবং নির্মলতা রাখুন। ধন্যবাদ।